হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আরকে ইউনিক স্টাডি সেন্টার। আমি রাজু, তোমাদের বন্ধু ও স্টাডি কোচ। আজকে তোমাদের গণিতের দ্বিতীয় পরীক্ষার যে প্রথম স্কুলটা রয়েছে, আরামবাগ গার্লস হাই এইচএস স্কুল, এই স্কুলের সব অঙ্কগুলো করাবো। সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করি আজকের অঙ্কের ক্লাস। দেখো, প্রথমে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। কয়েক দাগের অঙ্কটা দেখো, লঘিষ্ঠ আকারে পরিণত করো। এখানে যে ভগ্নাংশটা রয়েছে, এই ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে পরিণত করতে হবে। তাহলে দেখো, এইরকম অঙ্ক থাকলে তোমরা কাটাকাটি করে দেবে, তাহলেই কিন্তু উত্তর পেয়ে যাবে। ঠিক আছে, দেখো প্রথমে 2 দিয়ে কাটবো। 2 5 10, 2 একে 2, মানে 2 51 হচ্ছে 102, আর 2 42 হচ্ছে 84। এরপর দেখো আর 2 দিয়ে যাবে না, এরপর 3 দিয়ে কেটেছি। 3 14 42, 3 17 51। তাহলে উপরে পেলাম কত? 14, আর নিচে পেলাম 17। তাহলে লঘিষ্ঠ আকারে পরিণত করার পর পেলাম ভগ্নাংশটা কি? 14 17। ঠিক আছে, তাহলে 14 17 হবে উত্তর। এরপর ক্ষয়টা দেখো, 1020 পয়সা সমান কত টাকা কত পয়সা। এই অঙ্কটা করতে গেলে আমাদের প্রথমে জানতে হবে যে 1 টাকা সমান কত পয়সা। আমরা জানি 1 টাকা সমান কত পয়সা? 100 পয়সা, তাই না? তাহলে 1020কে 100 দিয়ে ভাগ করলে আমাদের কত টাকা কত পয়সা বেরিয়ে যাবে। ওকে, তাহলে দেখো 1020কে 100 দিয়ে ভাগ করব। দেখো প্রথমে কত খাবে? এক খাবে, তাই না? 101কে 100, তারপর 2 নেমে গেল, তারপর 0 খাবে, কারণ 2-এর থেকে ছোট কোনো একটা সংখ্যা বসাতে হবে, তবেই ভাগ করা সম্ভব। তাহলে 2-এর থেকে ছোট সংখ্যা হচ্ছে 0, তাহলে 0 বসাতে গেলে প্রথমে 0 খাওয়াতে হবে। এখানে 100 0 0, 2টা নেমে গেল, 0টা নেমে গেল, তাহলে কত পেলাম? 20, ভাগ শেষ। তাহলে 1020 পয়সা সমান 10 টাকা 20 পয়সা। ওকে, এরপর গয়েরটা দেখো, 0.007 ও 0.027 কোনটি বড় কোনটি ছোট। তাহলে এরকম অঙ্কগুলো করতে গেলে প্রথমে কি করতে হবে দেখো, প্রথমে দশমিক সংখ্যাগুলোকে ভগ্নাংশে পরিণত করে নিতে হবে। তাহলে দেখো 0.007 এই দশমিক সংখ্যাটাকে ভগ্নাংশে পরিণত করতে গেলে কি করতে হবে? প্রথমে কত আছে? 7, সংখ্যা কত আছে? 7, তাই না? 7টা উপরে লিখব, আর 7-এর নিচে লিখব। দেখো এখানে দশমিকের পরে কটা সংখ্যা রয়েছে? 3টা, তাহলে 1-এর পরে 3টে শূন্য। সেম একইভাবে এখানে কত সংখ্যাটা রয়েছে? 27, তাহলে উপরে কত লিখলাম? 27, আর নিচে দেখো দশমিকের পরে কটা সংখ্যা রয়েছে? 3টা, তাহলে এখানে 1-এর পরে 3টে শূন্য। ওকে, এখানে দেখো এর নিচেও 1000, এর নিচেও 1000, এই দুটো কিন্তু বাদ দাও। উপরের সংখ্যাগুলো দেখো, উপরের সংখ্যাগুলো কোন সংখ্যাটা বড়? 27, তাই না? তাহলে এই ভগ্নাংশগুলোর মধ্যে উপরের যে সংখ্যাটা, মানে যে ভগ্নাংশের সংখ্যাটা বড় হবে, সেই ভগ্নাংশটাই হবে সবচেয়ে বড়। ওকে, তাহলে দেখো 27টা বড়, তাহলে 27-এর 1000 এটা হবে সবচেয়ে বড় সংখ্যা। তাহলে লিখো, দেখো 0.027 এটা হবে বড়, আর ছোট সংখ্যা হবে 0.007। ওকে, এরপর ঘয়েরটা আছে, দেখো শূন্যস্থান পূরণ করো। কি বলেছে? একটি আয়তক্ষেত্রের অর্ধ পরিসীমা সমান, অর্ধ পরিসীমার সূত্র কি? দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। উময়টা দেখো, অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করো। মিশ্র ভগ্নাংশে পরিণত করতে গেলে কি করতে হবে? প্রথমে ভাগ করতে হবে। তাহলে দেখো দেখো 54কে 7 দিয়ে ভাগ করব। প্রথমে কত খাবে? 7 খাবে, 7 7 49, ভাগশেষ কত থাকছে? 5। এরপর মিশ্র ভগ্নাংশে লেখার নিয়মটা কি? প্রথমে থাকবে ভাগফল, এখানে ভাগফল কত? 7, তাহলে এখানে 7 লিখব। তারপর আছে ভাগশেষ, উপরে থাকবে ভাগশেষ, ভাগশেষ কত? 5, আর নিচে থাকবে ভাজক, মানে হচ্ছে এটা 7। ওকে, এরকমভাবে প্যাটার্নটা হবে, এটা মনে রাখবে, তাহলেই হবে 7 পূর্ণ 5-এর 7, এটা হবে উত্তর। এরপর চয়টা দেখো, ভাগ করো। 67 ভাগ 100, মানে 67কে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো 67 ভাগ 100, এই সংখ্যাটাকে আমরা এরকমভাবে লিখতে পারি 67/100। তাহলে প্রথমে উপরে কত আছে দেখো, লবের জায়গায় 67, তাহলে 67 আগে লিখে নেব। ঠিক আছে, তারপর দেখব যে নিচে 1-এর পরে কোটা শূন্য রয়েছে। 1-এর পরে কোটা শূন্য রয়েছে? দুটো, তাহলে দুটো সংখ্যার আগে দশমিক বসবে। এখানে দুটো সংখ্যা হচ্ছে 7 আর 6, দুটো সংখ্যা, তার আগে দশমিক বসবে, মানে উত্তরটা হচ্ছে 0.67।
ওকে, এটা হচ্ছে উত্তর। এরপর 6টা দেখো, একটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা যায়? একটি বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা আঁকা যায়। বর্গীয় জয়টা দেখো, দুটি বক্ররেখা পরস্পরকে কটি বিন্দুতে ছেদ করে? এটা হবে দুটি বক্ররেখা পরস্পরকে অসংখ্য বিন্দুতে ছেদ করতে পারে। ওকে, ছয়টা দেখো, শূন্যস্থান পূরণ করো। কি বলেছে? রেখাগুলির একটি প্রান্তবিন্দু আছে কিন্তু অপর প্রান্তবিন্দু নেই, এইরকম রেখাকে কি বলে? রশ্মি বলে। একটি সরলরেখার দৈর্ঘ্য মাপা যায় না কারণ সরলরেখার ড্যাশ নেই, প্রান্তবিন্দু নেই। টয়টা দেখো, বিয়োগ করতে বলেছে 3-এর 7 বিয়োগ 5-এর 14। তাহলে অঙ্কটা দেখো, দেখো প্রথমে কি করতে হবে? প্রথমে নিচের যে সংখ্যাগুলো রয়েছে অর্থাৎ হরগুলোকে লসাগু করতে হবে। তাহলে দেখো হরগুলো কি কি আছে? 7 আর 14। তাহলে 7 আর 14 লসাগু করব। প্রথমে 7 খাওয়াবো, 7 একে 7, 7 গুণে 14। তাহলে গুণ করে লসাগু পাচ্ছি 14, 14 নামালাম। ওকে, এরপর দেখো নিচে যে সংখ্যা থাকবে মানে হর, এই হরের সঙ্গে লসাগুকে ভাগ করব। তারপর ভাগফল যেটা বেরোবে তার সঙ্গে হরের লবের গুণ। ওকে, মানে উপরের সংখ্যাটার গুণ। এখানে দেখো 7, 7 কতই 14, 7 2-এ 14, তাহলে এখানে 2 লিখলাম। আর উপরে কত আছে? 3, তাহলে 2 গুণিত 3 বিয়োগ একইভাবে 14 কতই 14, 14 1-কে 14, আর উপরে কত আছে? 5, গুণ 5। এরপর কি করব? নিচে লসাগুটা নামিয়ে দিলাম। এরপর গুণ করব, দেখো 2 3-এ 6 বিয়োগ 1 5-এ 5। এরপর সিম্পলি যেরকমভাবে বিয়োগ হয় সেরকমভাবে বিয়োগ করব। 6 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 1, আর 14টা নিচে নেমে গেল। তাহলে উত্তর কত হলো আমাদের? বিয়োগফল 1-এর 14। তাহলে এখানে লিখবে অতএব বিয়োগফল সমান 1-এর 14। এরপর দেখো 2-এর কয়ের অঙ্কটা, প্রীতমের বাবা বাজার থেকে 1-এর 4 কিগ্রা চাল, 2-এর 5 কিগ্রা ডাল, 1-এর 8 কিগ্রা আটা কিনেছেন। তিনি মোট কত কিগ্রা জিনিস কিনলেন? দেখো এখানে বলেছে মোট, মোট মানে কি? যোগ, তাই না? তাহলে 1-এর 4, 2-এর 5, 1-এর 8 এই তিনটে ভগ্নাংশের যোগ করে দিলেই আমরা উত্তর পেয়ে যাব। তাহলে দেখো প্রথমে এরকমভাবে অঙ্কটা লিখবে, প্রীতমের বাবা মোট জিনিস কিনলেন। তারপর ভগ্নাংশগুলিকে সাজিয়েছি, দেখো 1-এর 4 যোগ 2-এর 5 যোগ 1-এর 8। এরপর যোগ করতে হবে। যোগ করতে গেলে প্রথমে কি করতে হবে? নিচে যে সংখ্যাগুলো থাকবে এই সংখ্যাগুলো লসাগু করতে হবে। তাহলে দেখো 4 5 8 এই লসাগু করেছি। প্রথমে 2 খাইয়েছি, 2 2-এ 4, 5 5 নেমে গেল, 2 4-এ 8। তারপর 2 2 1-এ 2, 5টা নেমে গেল, 2 2-এ 4। তাহলে আমাদের লসাগু কত হলো? 40। নিচে 40 লিখলাম। এরপর কি করতে হবে? নিচে যে সংখ্যা থাকবে এই সংখ্যাটির সঙ্গে ভাগ করতে হবে। তাহলে 4 কতই 40, 4 10-এ 40। এরপর গুণ উপরের সংখ্যাটা, উপরে কত আছে? 1, তাহলে 10 গুণ 1 যোগ 5 কতই 40, 5 8-এ 40 গুণ উপরের সংখ্যাটা, যোগ 8 কতই 40, 8 5-এ 40 গুণ উপরে যে সংখ্যা থাকবে সেটা। ওকে, এরপর দেখো 40 নামিয়ে দিলাম নিচে। এরপর গুণগুলো করব, 10 একে 10 যোগ 8 2-এ 16 যোগ 5 একে 5। এরপর যোগটা করে নাও, 10 16 আর 5। তোমরা যদি মুখে মুখে না করতে পারো তোমরা সাইডে করে নিতে পারো। দেখো 10 আর 16 হচ্ছে 26, 26 আর 5 হচ্ছে 31। তাহলে 31-এর 40 কিগ্রা, এটা হবে উত্তর। ওকে, এরপর ক্ষয়েরটা বলেছে সরল করো। দেখো অঙ্কটা, যখনই আমরা সরল অঙ্ক করব তখনই কিন্তু আমাদের বিওডি এমএএস বডমাস নিয়মটা আমাদেরকে ফলো করতে হবে। তাহলে দেখো প্রথমে প্রথম বন্ধনীর কাজটা আগে করব, তাই না? তাহলে 6 7 বিয়োগ যা আছে তাই লিখব। এরপর কি করব? এই দুটো ভগ্নাংশের যোগ করতে হবে। যোগ করতে গেলে কি করতে হবে? প্রথমের নিচে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো লসাগু করব। দেখো লসাগু করেছি, প্রথমে 7 খাইয়েছি, 7 2-এ 14, 7 1-এ 7। তাহলে লসাগু কত হলো? 14, 14 লিখলাম। এরপর নিচে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটার সঙ্গে ভাগ করব লসাগুটার। ওকে, তাহলে 14 কতই 14, 14 1-কে 14 গুণিত উপরে যে সংখ্যা থাকবে সেটা, যোগ 7 কতই 14, 7 2-এ 14 গুণিত 5। এরপর দেখো 6 7 বিয়োগ গুণ করব, 1 1-কে 1 যোগ 5 2-এ 10, 14টা নিচে নামিয়ে দিলাম। সমান দিয়ে 6 7 যা আছে তাই লিখবো, বিয়োগ দেখো যোগ করো, 10 আর 1-এ
যোগ করলে কত হয় 11 আর 14, 11 14 নামিয়ে দিলাম। এরপর এই দুটো ভগ্নাংশ পেয়ে গেলাম, এই দুটো ভগ্নাংশের আবার বিয়োগ করতে হবে। তাহলে দেখো 7 আর 14 এই লসাগু করতে হবে। আমরা প্রথমেই লসাগু করেছি, 7 আর 14 লসাগু কত পেয়েছিলাম 14, তাই না? তাহলে দেখো 14কে 7 দিয়ে ভাগ করব প্রথমে। 7 কতই 14, 7 2 14 গুণ 6, 14 1 14 গুণ 11, তাহলে 2। এরপর দেখো গুণগুলো করব, 2 6 12 বিয়োগ 11 1 11, তাহলে 12 থেকে 11 বিয়োগ করো কত হচ্ছে 1, আর 14টা নিচে নেমে গেল। তাহলে আমাদের সরল মান কত 1 14, এটা হবে উত্তর। বোঝা গেল? এরপর গয়েরটা বলেছে একটি বর্গক্ষেত্রাকার ভূমির দৈর্ঘ্য 15 মিটার হলে ওই জমিটির ক্ষেত্রফল কত। তাহলে দেখো একটি বর্গক্ষেত্রাকার ভূমির দৈর্ঘ্য 15 মিটার, ক্ষেত্রফল কত? ক্ষেত্রফলের সূত্র কি? বর্গক্ষেত্রাকার জমির বা বর্গক্ষেত্রাকার ভূমির ক্ষেত্রফলের সূত্র কি? বাহু গুণিত বাহু। তাহলে আমাদের একটি বাহু পেয়েছি কত 15, তাহলে 15 গুণ 15 সমান 225 বর্গমিটার। ওকে, এরপর ঘয়টা দেখো চিত্রসহ সমান্তরাল সরলরেখা কাকে বলে লেখো। সমান্তরাল সরলরেখার সংজ্ঞাটা দেখো, একই সমতলে অবস্থিত যে দুটি সরলরেখাকে অসীম পর্যন্ত বর্ধিত করলেও তারা পরস্পরকে ছেদ বা স্পর্শ করে না এবং সর্বদা সমান দূরত্ব বজায় রেখে চলে, তাদেরকে কি বলে? সমান্তরাল সরলরেখা বলে। এখানে দেখো ছবি দিয়েছি, এ বি একটা সরলরেখা সমান্তরাল আর সি ডি একটা সরলরেখা। এরপর উময়টা দেখো, প্রদত্ত চিত্রে কতগুলি নাম দেওয়া সরলরেখা আছে এবং সেগুলি নাম সহ উল্লেখ করো। এখানে দেখো পাচ্ছি এ বি একটা সরলরেখা, বি সি একটা সরলরেখা, সি ডি, ডি ই, ই এফ এবং এফ এ একটা সরলরেখা। তাহলে মোট কতগুলি সরলরেখা পাচ্ছি? 1 2 3 4 5 6, 6টি। তাহলে এখানে লিখে দিচ্ছে দেখো 6টি সরলরেখা পাচ্ছি, সরি 6টি সরলরেখা পাচ্ছি। কি কি? এ বি একটা, এ বি সরলরেখা একটা, তারপর বিসি একটা, বিসি, তারপর সিডি, সিডি, তারপর ডিই সরলরেখা ডিই, তারপর ইএফ, ইএফ, তারপর এফ এ, এফ এ। ওকে, এরপর 3-এর কয়েকটা দেখো কি বলেছে, একটি চৌবাচ্চায় 3-8 লিটার জল ছিল, কিছু পরে সেখান থেকে 8-25 লিটার জল খরচ হয়েছে। আমি বালতি করে চৌবাচ্চায় 5-16 লিটার জল ঢাললাম, এখন চৌবাচ্চায় কত লিটার জল আছে? দেখো এই অঙ্কটা এরকমভাবে করতে হবে, প্রথমে কত লিটার জল ছিল 3-8, এর সঙ্গে কত লিটার জল ঢাললাম 5-16, তাহলে 3-8 আর 5-16 যোগ করব, তারপর এই যোগফলের সঙ্গে 8-25 বিয়োগ করব, মানে সরল আকারে সাজিয়ে অঙ্কটাকে করতে হবে। তাহলে দেখো দেখো সমাধানটা কি রয়েছে, চৌবাচ্চায় জল আছে, তাহলে অঙ্কগুলো সাজিয়ে দিলাম যেরকমভাবে আমি তোমাদেরকে বললাম অঙ্কতে, 3-8 যোগ 5-16 এর থেকে 8-25 বিয়োগ। দেখো এটা সরল করতে হবে, 3-8 আর 5-16 এই ভগ্নাংশটিকে প্রথমে যোগ করতে হবে, তাহলে 8 আর 16 নিচে যে সংখ্যাগুলো থাকবে এগুলো লসাগু করতে হবে, তাই না? তাহলে 8 আর 16 লসাগু করেছি, দেখো এখানে লসাগু কত পেয়েছি 16, তাহলে 16 লিখলাম। এরপর দেখো নিচে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটার সঙ্গে লসাগুটার গুণ ভাগ করতে হবে, ভাগফলের সঙ্গে উপরের সংখ্যাটার গুণ। তাহলে দেখো 8 কতই 16, আর 2 16 গুণিত 3 যোগ 16কে 16 গুণ 5 বিয়োগ 8-25 যা আছে তাই লিখে দিলাম। এরপর দেখো গুণ করব, 3 2 6 যোগ 5 1 5 আর 16 নামিয়ে দিলাম বিয়োগ 8-25। এরপর যোগ করো, দেখো 5 আর 6 11, 11 16 বিয়োগ 8-25। এরপর এই দুটো ভগ্নাংশের আবার বিয়োগ করতে হবে। প্রথমে দেখো এই সংখ্যাগুলোর লসাগু করতে হবে, লসাগু কত হচ্ছে, এটার লসাগু করা যাবে না, তাহলে এই দুটো পরস্পর কি করতে হবে, গুণ করে দিতে হবে। 16 আর 25 গুণ করে দেখো কত হচ্ছে 400, তাহলে 400 হবে আমাদের লসাগু। তো 16 কতই 400, 16 25-এ 400 গুণ 11, উপরে কত আছে 11, তাই 11 লিখে দিলাম, বিয়োগ 25 কতই 400, 25 16 400 গুণ 8। এরপর দেখো গুণ করব, 25 11 গুণ করলে কত হচ্ছে 275, তোমরা একটু সাইডে করে নেবে, বিয়োগ 16 8 128,
নিচে 400টা নামিয়ে দিলাম। এরপর দেখো 275 বিয়োগ 128, মানে 275 থেকে 128 বিয়োগ করলে কত হচ্ছে, এখানে দেখো বিয়োগটা করেছি আমি, দেখে নাও। 147, আর নিচে কত রয়েছে 400, তাহলে নিচে 400 লিখে দিলাম। তাহলে আমাদের উত্তর কত বেরোলো 147/400। ওকে, তাহলে চৌবাচ্চায় জল আছে 147/400 লিটার। এরপর ক্ষয়টা দেখো, সমান পরিসীমা বিশিষ্ট একটি আয়তাকার ও একটি বর্গাকার জমি আছে। আয়তাকার জমির দৈর্ঘ্য 40 মিটার ও প্রস্থ 20 মিটার। প্রতি মিটারে বেড়ার জন্য 7 টাকা খরচ হলে বর্গাকার জমিটির চারপাশে বেড়া দিতে কত খরচ হবে? তাহলে অঙ্কটা দেখো, দুটো জমি রয়েছে, একটা হচ্ছে আয়তাকার, একটা বর্গাকার। দেখো আয়তাকার জমির দৈর্ঘ্য দেওয়া আছে কত, 20 মিটার, সরি, দৈর্ঘ্য কত দেওয়া আছে 40 মিটার, আর প্রস্থ দেওয়া আছে 20 মিটার। প্রথমে এই যে আয়তাকার জমিটা রয়েছে, এই আয়তাকার জমির পরিসীমা বের করতে হবে। ওকে, তাহলে দেখো আয়তাকার জমির দৈর্ঘ্য কত 40 মিটার, প্রস্থ 20 মিটার। তাহলে পরিসীমার সূত্র কি, 2 গুণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। দেখো মানগুলো বসালাম, 2 গুণ 40 যোগ 20, 2 গুণ 60 সমান গুণ করলে কত হচ্ছে 120 মিটার। অঙ্কতে যেহেতু বলেছে আয়তাকার জমির পরিসীমা ও বর্গাকার জমির পরিসীমা সমান, তাহলে বর্গাকার জমির পরিসীমা কত হবে 120 মিটার। তাহলে বেড়া দিতে খরচ হবে 120 গুণ 7 সমান 840 টাকা। এরপরে গয়ের সরলটা দেখো, দেখো তোমাদের সরল অঙ্ক মানেই কিন্তু বোর্ডমাস প্রক্রিয়া, ঠিক আছে, BODMAS বোর্ডমাস প্রক্রিয়ায় কিন্তু প্রত্যেকটা সরল অঙ্ক হবে। প্রথমে কি করতে হবে, প্রথমে বন্ধনীর কাজ, মানে প্রথম বন্ধনীর কাজ। তাহলে যা আছে তাই লিখবো, 10 গুণ 6 বিয়োগ 5 যোগ 10 বিয়োগ, এখানে দেখো পাঁচের থেকে 2 বিয়োগ করো, কত হচ্ছে 3, তাহলে 10 বিয়োগ 3 যেমন আছে তাই লিখে দিলাম। এরপর দ্বিতীয় বন্ধনীর কাজ, যা আছে তাই লিখবো, 10 গুণ 6 বিয়োগ 5 যোগ 10 থেকে 3 বিয়োগ করলে কত হচ্ছে 7। এখানে যেহেতু কোনো চিহ্ন নেই মানে কি গুণ, তাই না, তাহলে গুণ 3। এরপর প্রথম বন্ধনীর কাজ, 10 গুণ 6 বিয়োগ 5 যোগ, আগে গুণের কাজ, তাই না, তাহলে 7 3 21। এরপর যা আছে তাই লিখবো, 10 গুণ 6 বিয়োগ 21, 5 যোগ 21 সমান 26 সমান, এরপর দেখো গুণটা করব, 10 গুণ 6 সমান 60 বিয়োগ 26, তাহলে 60 থেকে 26 বিয়োগ করলে কত হচ্ছে 34, তাহলে আমাদের সরল মান কত হলো 34। এরপরের অঙ্ক দেখো, নাফিসা 2 ঝুড়ি আম বিক্রি করার জন্য বাজারে গেছে। প্রথম ঝুড়িতে 15.825 কিগ্রা ও দ্বিতীয় ঝুড়িতে 18.387 কিগ্রা আম আছে। দিনের শেষে দেখলো প্রথম ঝুড়িতে 2.178 কিগ্রা ও দ্বিতীয় ঝুড়িতে 5.188 কিগ্রা আম পড়ে আছে। সে মোট কত কিগ্রা আম বিক্রি করলো? দেখো প্রথম ঝুড়িতে মোট আম কত আছে 15.825, আর বিক্রি করার পর পড়ে রয়েছে কত 2.178। তাহলে প্রথম যে পরিমাণ আম ছিল সে তার থেকে আর যে পরিমাণ আম পড়ে আছে সেটা বিয়োগ করে দিলে কিন্তু আমরা পেয়ে যাব যে সে কত আম বিক্রি করেছে, তাই না। তা সেমভাবে দ্বিতীয় ঝুড়ির সঙ্গেও তাই করব। তাহলে প্রথমে মোট যে আম ছিল তার সঙ্গে যে যতগুলি আম পড়ে আছে সেগুলি বিয়োগ করে দিলেই কিন্তু আমরা পেয়ে যাব কতগুলি বিক্রি করেছে, তাই না। তাহলে দেখো অঙ্কটা এরকমভাবে করবে, নাফিসা প্রথম ঝুড়ি থেকে আম বিক্রি করলো 15.825 বিয়োগ 2.178। তাহলে এই সংখ্যাগুলোকে বিয়োগ করো, দেখো বিয়োগফল কত হচ্ছে 13.647 কিগ্রা। এরপর দ্বিতীয় ঝুড়ি থেকে আম বিক্রি করলো মোট আম বিয়োগ যে আমটা পড়ে রইলো, ওকে, মানে 5.188 কিগ্রা। তাহলে বিয়োগ করো, দেখো কত হচ্ছে 13.199 কিগ্রা। এরপর নাফিসা মোট আম বিক্রি করলো, যে বিয়োগফলগুলো পেলাম সেই বিয়োগফলগুলো এবার যোগ করব। 13.647 যোগ 13.199, দেখো যোগ করলে কত হচ্ছে 9 আছে 7 6 দিতে, সরি 9 আর 7 16, 16 6 হাত থেকে 1, 9 একে 10, 10 14 4 হাত থেকে 1, 1 একে 2, 6 2 8 আর 13 26।
তাহলে নাফিসা মোট আম বিক্রি করলো কত? 26.846 কিগ্রা। ওকে, সো এই ছিল আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখো। চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার।